আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলের হামলা। এদিকে যুদ্ধবিরতির পরও 10 গ্রামে প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা। আলেপ্পো সেনাবাহিনীর বিরুদ্ধে বিদেশি মদস্পুষ্ট সন্ত্রাসীদের বড় হামলা। জানিয়ে দেব গাজা জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, একদিনে নিহত 42। এদিকে সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত। সর্বশেষ জানিয়ে দেব পুতিন হুমকি দিলেও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়েনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধবিরতির পরদিনই লেবাননে ইসরায়েলের হামলা। যুদ্ধবিরতির পরদিনই লেবাননে হামলা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 6টি এলাকায় এই হামলা হয়েছে, খবর রয়টার্সের। বিষয়টি ইসরায়েলেও স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে তাদের দাবি ইসরায়েলি বাহিনী এই হামলা করতে বাধ্য হয়েছে, কারণ যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিরা জড়ো হচ্ছিলেন। তাদের উপস্থিতি দেখতে পেয়ে আগে হামলা করে নেতানিয়াহুর বাহিনী। এর মধ্য দিয়ে ইসরায়েলের নয় বরং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে বুধবার থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির ঘোষণায় শান্তির আশাবাদ জানিয়েছেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে 60 দিন সময় পাবে ইসরায়েলি বাহিনী। এ সময় কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাতে পারবে না। বৃহস্পতিবার লেবাননের অবস্থান করা সেনাবাহিনী হামলা করে। এদিকে যুদ্ধবিরতিতে স্বস্তির আশ্বাস ফেলেছে দেশটির বাসিন্দারা, পাশাপাশি নিজেদের ঘরে ফিরতে শুরু করেছে তারা। নতুন হামলায় তাদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের পূর্ব অঞ্চলের বাসিন্দাদের ঘরে ফেরার ব্যাপারে সতর্ক করেছে। তবে তাদের সতর্কবার্তা উপেক্ষা করে হাজার হাজার মানুষ দক্ষিণ লেবাননে পাড়ি দিয়েছে। লেবাননের স্পিকার নাপিদ বেরি বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি আপনাদের ঘরে ফেরার আহ্বান জানাচ্ছি। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যতায় নাপিদ বেরি বলেন, ধ্বংসস্তূপের উপর বসবাস করতে হলেও আপনারা নিজেদের ভূমিতে ফিরে আসুন। যুদ্ধবিরতির পর 10 গ্রামে প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা। লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গত বুধবার ভোর থেকে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এরপরও দেশটির দক্ষিণ অঞ্চলে 10 এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার অ্যানাদুলু এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননের নাগরিকদের দক্ষিণ অঞ্চলে 10 গ্রাম প্রবেশ না করার সতর্কতা করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সেনাবাহিনী এমন বার্তা দিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র অভিচয় অদ্রি 10টি এলাকার তালিকা প্রকাশ করেছেন। এসব এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবেশের বিষয়ে সতর্ক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এসব নিষিদ্ধ এলাকার মানচিত্র সংযুক্ত করা হয়েছে। এলাকাগুলো হলো হেব্বা, হেব্বি, মারমুয়ান, ইয়ন্তান এবং বারেটি সহ বিভিন্ন এলাকা। পোস্টে তিনি বলেছেন, এসব এলাকা যে অতিক্রম করবে সে নিজেকে বিপদের মুখে ঠেলে দেবে। এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন। প্রাথমিক অবস্থায় 60 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরে আরও বাড়ানো হতে পারে। নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তা মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত জানিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক অবস্থান নেবে। চুক্তি অনুসারে আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপর প্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে যে কোনো অবকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রসজ্জা সুসজ্জিত করতে পারবে না। নেতানিয়াহু দাবি করেন, বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেল আবিবের যুদ্ধ লক্ষ্য পূরণ করেছে। এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আলেপ্পো সেনাবাহিনীর বিরুদ্ধে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের বড় হামলা। সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সামরিক বাহিনীর অবস্থানে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জোট বড় ধরনের হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাতে হারিবাস সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এবং তাদের সহযোগী সশস্ত্র কয়েকটি গোষ্ঠী গতকাল আলেপ্পো শহরের পশ্চিমে এবং ইদলিব প্রদেশের পূর্ব সিরিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কমপক্ষে 10টি এলাকা দখল করে নিয়েছে। ব্রিটেন ভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ বলেছে,
ভারী সংঘর্ষের ফলে প্রায় 100 সৈন্য ও সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটিভ কর্মী জানিয়েছেন যে মিত্র সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলোর 13 সদস্যদের সাথে হায়াতে তেহরিক শাব নামের 44 জন সদস্য নিহত হয়। অবজারভেটিভ এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন পদমর্যাদার কমপক্ষে 4 জন কর্মকর্তা সহ সিরিয়ার সামরিক বাহিনীর 37 জন সদস্য নিহত হয়েছে এবং 5 সদস্যকে বন্দী করা হয়েছে। এছাড়া অস্ত্রের ডিপো, সাজোয়াজান, মেশিনারিজ এবং ভারী অস্ত্র দখল করেছে সন্ত্রাসীরা। মনিটরিং গ্রুপটি আরও বলেছে যে সংঘর্ষে শিশু সহ বেসামরিক লোক হতাহত হয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক সিরিয়ার সূত্রের বরাত দিয়ে বলেছে, হায়াতে তেহরিক শাবনাব ইবদিব শহর এবং উত্তরাঞ্চলের সমস্ত হাসপাতালকে ইপ্রোর প্রচার বন্ধ করতে এবং শুধুমাত্র যুদ্ধে আহত সন্ত্রাসীদের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। গাজা জুড়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, একদিনে নিহত 42। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। মেডিকেল সূত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় অত্যন্ত 42 জন নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রীয় শহরগুলোতে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে, সেই সঙ্গে গাজার উত্তর এবং দক্ষিণ ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের বৃহস্পতিবার রিপোর্টে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে বেথ লাইয়াতে কামাল দাওয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে হামলা হয়েছে। এতে অন্তত 6 জন নিহত হয়েছে। এছাড়া খান ইউনুসে একটি মোটরসাইকেল ইসরায়েলি বাহিনীর হামলায় 4 জন নিহত হয়েছে। পরবর্তী সময়ে খান ইউনুসের পূর্ব অঞ্চলে একটি তাঁবুর কাছে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত নিহত হয় 7 জন। এছাড়া নুসাইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী যুদ্ধ বিমান দিয়ে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে অন্তত 22 জন। জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভিক্ষ আসন্ন, গাজার বেশিরভাগ পানি সরবরাহ ব্যবস্থা নিরাপদ নয়, কোথাও পাওয়া জায়গা নেই। পরিবারগুলো বাধ্য হয়েও পরিত্যক্ত বাড়ি বা খোলা জায়গায় বসবাস করছে। সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত। সিরিয়ার অস্ত্রধারীর সঙ্গে সংঘর্ষে ইরানের একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর অনুসারে ইসলামী রেজলিউশনারি গার্ড কর্পের 2য় ব্রিগেডিয়ার জেনারেল কাউসার পোহাশেমি আলেপ্পো শহরে সন্ত্রাসী হামলায় নিহত হন। ইরানের পক্ষ থেকে হামলাকারীদের সন্ত্রাসী তাকফিরি গোষ্ঠী এবং জায়নিস্ট সহযোগী বলে উল্লেখ করা হয়েছে, যদিও এই হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল সাদাদের সরকার নিয়ন্ত্রিত সামরিক অবস্থান হামলার পর গত 24 ঘন্টা হায়াত তেহরি আল শাব এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। আসাদের মিত্র ইরান এইচএসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং দাবি করেছে এই গোষ্ঠীটি ইসরায়েলের সাথে সম্পৃক্ত। ইরান 1 দশকেরও বেশি সময় ধরে বাশার আল সাদাতের সরকারকে সমর্থন দিয়ে আসছে। সিরিয়ায় গৃহযুদ্ধ তেহরান গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত ভূমিকা পালন করেছে। ইরানি সামরিক উপদেষ্টাদের উপস্থিতি আসাদের সেনাবাহিনীর শক্ত অবস্থান করেছে, বিভিন্ন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনায় সহায়তা করেছে। আলেপ্পো এবং এর আশেপাশের এলাকাগুলোতে চলমান সংঘর্ষে পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে। ইরানের এই সামরিক কমান্ডারদের মৃত্যু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও তীব্রতর করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুতিন হুমকি দিলেও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়েনি। রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়া হলেও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়েনি। তবে পশ্চিমা দেশগুলোর উপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে নাশকতা অভিযান বাড়াতে পারে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থার একাধিক কর্মকর্তা এ দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা এ দাবি এবং খবর প্রচার করেছে। গত 7 মাসে একাধিক গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে ইউক্রেনের উপর থেকে অস্ত্র ব্যবহারের বিধিনিষেধ শিথিল করলেও পারমাণবিক উত্তেজনার আশঙ্কা এখনো কম। প্রেসিডেন্ট বাইডেনের সাম্প্রতিক সিদ্ধান্তের পরও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এক্ষেত্রে পাল্লা 306 কিলোমিটার। একজন সংসদ সদস্যের সহকর্মী জানিয়েছেন, ডিগ্রি বিশ্লেষণে দেখা গেছে এটিএসএস ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার পারমাণবিক নীতিতে পরিবর্তন আসবে না। রাশিয়া সম্প্রতি একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ করেছে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও তার ইউরোপীয় মিত্রদের জন্য সতর্কবার্তা ছিল এটি, তবে গোয়েন্দা মূল্যায়ন পরিবর্তিত রয়েছে।